এই যে জিনটা, সে তার নাম বলে, তার নাম হচ্ছে আল ইয়াকি সুরহা। সে মুসাইবা বংশের জিন। মুসাইবা বংশের জিনেরা নাকি অত্যন্ত শক্তিশালী হয়, পরহেজগার এবং আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান হয়। জিনেদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে সমস্ত গোত্রগুলো রয়েছে তার মধ্যে এই মুসাইবা এটা অন্যতম। এই ইকবাল ভাইয়ের শ্বশুরবাড়ি হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়, আর ঘটনাটির স্থান নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা নামক স্থানে। এই লেঙ্গুরা জায়গাটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের বর্ডারে পড়েছে। মহান স্বাধীনতা যুদ্ধের পর এই লেঙ্গুরার প্রায় 4000 হেক্টর জমি, এটা কিন্তু তখনও বাংলাদেশ বুঝে নেয়নি। 1980 সালের দিকে পরিপূর্ণভাবে বাংলাদেশ এটা বুঝে নেয়। বুঝে নেবার পর এটা সরকার খাস জমি হিসেবে অন্তর্ভুক্ত করে বিভিন্ন লোকদেরকে লিজ দিয়ে দেয়, চাষবাস করা, অস্থায়ী বসতি স্থাপন করা, এই জন্য আর কি। তবে যেহেতু এটা একদম বর্ডারে, আর ওই পাশে ইন্ডিয়ান পাহাড়ও রয়েছে, জায়গাটা অনেক নির্জন, মানুষজন আসলে ওই দিকটাতে খুব একটা যেত না। সাল কিন্তু 1990 বা 91 এরকম আর কি। 80 সালের দিকে তো তখন ওখানে মানুষজন চলে এসেছে। এর 10 বছর পরে কথা বলছি আর কি। বেশ কিছু মানুষ জঙ্গলের ভিতরে ঢুকেছে, যে ভিতরে কি আছে একটু দেখে আসি। এই 10 থেকে 12 জন মানুষ। তো তারা যখন জঙ্গলের মধ্যে ঢুকেছে, হঠাৎ করে তারা দেখতে পায় যে বড় আকৃতির একটা মঠের মতো, বেশ পুরনো মঠ। তবে মঠটা দেখে মনে হচ্ছে যে এটা পুরনো হলেও প্রতিনিয়ত এই জায়গাটা, বিশেষ করে মঠের ভেতরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কেউ। কিন্তু এখানে কে আসে? মানুষজনের পদধূলি এখানে পড়ে বলে তো মনে হচ্ছে না। তারা আর একটা জিনিস দেখে, ইংরেজি অনেকটা ইউ শেপের মতো যে জায়গাটা, যেটাকে অনেকে হাড়িকাঠ বলে থাকেন আর কি, যেখানে সাধারণত বলি দেওয়া হয়, এরকম বলি দেওয়ার একটা জায়গা রয়েছে। আর এর আশেপাশে বিভিন্ন প্রাণীর মাথা, কঙ্কাল এগুলো পড়ে আছে। তবে এর মধ্যে কয়েকটা মানুষের মাথা এবং বডির যে কঙ্কালটা, এটাও দেখতে পাওয়া যায়। এটা দেখে ওনারা বেশ ভয় পেয়ে যান। তার মানে হচ্ছে এখানে নরবলিও দেওয়া হয়েছে। তবে কয়েক বছরের মধ্যে কোনো বলি দেওয়া হয়েছে বলে ওনারা বুঝতে পারলেন না। এরপর ওনারা মঠের ভেতরে ঢুকলেন। ঢোকার পর বেশ অবাক হলেন, কেননা ওই মঠের ভেতরের একটা জায়গায় স্বর্ণ দ্বারা তৈরি করা কয়েকটা অস্ত্র ছিল, যেগুলো দিয়ে বলি দেওয়া হয়, এরকম 3-4টা ছিল। এটা দেখার পর ওনারা বেশ ভয় পেয়ে যান যে স্বর্ণ দ্বারা তৈরি এই জিনিসগুলো নিশ্চয়ই কেউ এমনি এমনি এখানে ফেলে রাখেনি, এগুলোর ব্যবহার হয়। এখানে তো বেশিক্ষণ দেরি করা যাবে না, কখন কোন বিপদ হয়ে যায়, তাড়াতাড়ি আমরা চলে যাই, এই চিন্তা করে ওনারা ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসছেন। এবং তারা বলেছেন যে এইখানে বাপুরে আর আসা যাবে না, কখন কোন বিপদ হয়ে যায় ঠিক ঠিকানা নাই, কে আমরা আসবো তখন ধরে বলি দিয়ে দেবে। ওনারা তো বের হয়ে আসছেন। এই দলের মধ্যে 2টা ব্যক্তি ছিল, তাদের নামটা অবশ্য জানা যায় নাই। এরা 2জন সুযোগ পেলে চুরি করত। এই 2জন তখন চিন্তা ফিকির করছে যে আমরা রাতের বেলা এসে এই যে স্বর্ণ দ্বারা নির্মিত ভারী অস্ত্র, এটার একটা চুরি করব, বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এরপর এই 2জন রাতের বেলা আসার পরিকল্পনা করেছে। তারা ছোট টর্চ লাইট, স্টিলের এক ধরনের টর্চ লাইট পাওয়া যেত, এই টর্চ লাইট নিয়ে তারা রাতের বেলা এসেছে। এই সাইডে তো আসলে লোকজন আসে না, এই জঙ্গলের মধ্যে কেউ ঢোকেও না। তারা কিন্তু আস্তে 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 রাতের বেলা ওই জায়গাতে চলে আসছে। চলে আসার পর পরিকল্পনা মাফিক তারা কি করেছে, 2জনই শুরুর দিকে ঢুকেছে ভেতরে। তখন দেখেছে যে ওই যে সামনে অস্ত্রটা আছে, তো একজন আর একজনকে বলছে এই তুই নে এটা, আরেকজন বলছে যে না তুই নে। এরকম করতে করতে একজন বলছে আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি। এই বলে সে এগিয়ে গিয়ে যখনই না ওই অস্ত্রটা ধরেছে, সাথে সাথে মনে হলো একটা লোমশ আকৃতির বিশাল বড় প্রাণী এই মঠের মধ্যে ঢুকে পড়েছে। যখন এই দৃশ্য পেছনের জন দেখেছে, সে তো মারাত্মক ভয় পেয়েছে, সে উল্টো দিকে ঘুরে দিয়েছে দৌড়। আর তখনই প্রচন্ড জোরে একটা চিৎকার শোনা যায়, যে চিৎকারটা ছিল ওই যে অস্ত্রটা ধরেছে তার। সে তো কোনোভাবে ওখান থেকে বের হয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো শুরু করেছে। সে শুধু চিন্তা করছিল এই বুঝি পেছন থেকে খপ করে তাকে ধরে ফেলে, কিন্তু না, সে ঠিকঠাক মতো বাইরে বের হতে পারে। সে গ্রামে গিয়ে লোকজনদেরকে ডেকে তোলে। সবাই বলে কি হয়েছে, হাঁপাচ্ছ কেন, কি সমস্যা? এদিকে ও তো আর বলতে পারতেছে না যে আমরা 2জন গেছিলাম চুরি করতে অস্ত্র। সে বলতেছে যে আমরা 2জন তো রাতের বেলা মাঝে মাঝে বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করি, কি মনে করে কৌতূহল নিয়ে রাতের বেলা ওই মঠের ওই দিকটাতে গিয়েছিলাম। যাওয়ার পর এই ঘটনা, ও তো বিপদে পড়ছে। তখন
লোকজন বলে যে ওরে বাবারে, এখন তো রাতের বেলা ওইদিকে যাওয়া যাবে না, গেলে তো বিশাল বিপদ হয়ে যাবে, রাতের বেলা কিছু করা যাবে না, আমরা সকালে যাব। সত্যি সকালবেলা লোকজন নিয়ে সবাই ওই মঠের ওখানে পৌঁছান। তবে এখানে এমন এক রহস্যময় ঘটনা ঘটে যেটা কেউ আসলে কল্পনাই করতে পারেননি। ওনারা ওখানে গিয়েছেন, যাবার পর চিন্তা করছেন আচ্ছা আমরা পথ ভুলে অন্য জায়গায় চলে আসিনি তো, কেননা এখানে তো কোনো মঠ নেই। তারা আশেপাশে বেশ জায়গায় ঘোরাফেরা করেন কিন্তু কোনো মঠ দেখতে পান না, অথচ এখানেই মঠ ছিল। আজব ব্যাপার, মঠ কোথায় গেল? এখানে তো এমনটা হওয়ার কথা না। আরও একটা ব্যাপার হচ্ছে, এই জায়গাটা মোটামুটি 12 ফিট বাই 12 ফিট এরকম একটা জায়গা। তো এই জায়গাটা মনে হচ্ছে এখানে কোনো ঘাস টাস কিচ্ছু নাই। অনেক সময় দেখা যায় না যে জমি যখন চাষ দেওয়া হয়, ফসল বোনা হবে, তার আগ মুহূর্তে জমিতে কিন্তু কোনো ঘাস থাকে না, আগাছাগুলো সরিয়ে ফেলা হয় বা তুলে ফেলা হয়। মনে হচ্ছে এই 12 ফিট বাই 12 ফিট জায়গাটাতে কোনো আগাছাই নাই, একদম ক্লিন মাটি, কিন্তু আশেপাশে ঝোপ জঙ্গল রয়েছে। বড় বড় গাছপালা আছে কিছু, কিন্তু ঝোপ জঙ্গলই বেশি আর কি। তখন তারা বুঝতে পারেন যে রাতারাতি এই মঠটা একদম মাটির গভীরে চলে গেছে। কিন্তু কেন, কারণ কি, এটা ওনারা বুঝতে পারেন না। এরপর এই যে যেই লোকটা মারা গেল, এর বডিটার কি হলো, ওনারা আশেপাশে খুঁজতে থাকেন। একটা জায়গায় এসে এই লোকটা শুধু মাথা পাওয়া গিয়েছিল, বডি আর পাওয়া যায়নি। এই জঙ্গলেরই একটা সাইডে মাথা পাওয়া যায়, ছোপ ছোপ রক্ত ওনারা একটা জায়গায় দেখেছিলেন। সেটার উৎস ধরে আগাতে আগাতেই ওই মাথার সন্ধান পান শুধু, কিন্তু বডির সন্ধান পাওয়া যায়নি। মাথাটা দেখেই বোঝা যাচ্ছে ধারালো কোনো অস্ত্র দিয়ে এক কোপে বডি থেকে মাথাটা আলাদা করে রাখা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে একেও বলি দেওয়া হয়েছে, আর বলি দেওয়ার পরই মূলত এই মঠটা হয়তোবা মাটির গভীরে চলে গেছে। লোকজন তো বেশ ভয় পেয়ে যান, ওই লোকটার মাথাটা নিয়ে আসেন, বডি তো আর পাওয়া যায়নি, পরে মাথাটাকেই দাফন করা হয়। এরপর কেটে যায় আরো কয়েক বছর। ওই দিকটাতে আস্তে আস্তে মানুষ কৃষিকাজ করার জন্য আগাতে শুরু করেছে, অর্থাৎ আস্তে আস্তে মানুষ তো ওই সাইডটাতে আগাতে আগাতে অনেক ঝোপ জঙ্গল পরিষ্কার করে ফেলেছে। একটা সময় ওই মঠ যেখানে ছিল ওই জায়গার আশেপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সেখানেও মানুষজন কৃষিকাজ করার জন্য পদক্ষেপ নিয়েছে। আর মঠের যে জায়গাটা ছিল ওটা তখন তারা চাষবাস শুরু করেন নাই, মানে তখনও কোদাল বা লাঙল দিয়ে কোপানো হয়নি আর কি। ওখানে ছেলেপেলেরা খেলাধুলা করতো আর কি, যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে। ওই গ্রামেরই একটা ছেলে, তার নাম হচ্ছে মান্না। এই মান্না ছেলেটা বিকেলবেলা খেলতে যেত ওদিকে তার বন্ধুদের সাথে। তখন কিন্তু আশপাশটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর কি। তো সে যখন ওখানে গিয়েছে, হঠাৎ করে দেখে যে 8 কি 9 ফুট উচ্চতার বিশাল দেহী একটা মানুষই বলতে হবে, চেহারা ভয়ঙ্কর না। এই মানুষটা সে বলতেছে, এই ছেলে যাও, এখান থেকে চলে যাও, এখানে আসবে না। এই মান্না কি করতেছে, বারবার ঘুরে ঘুরে খেলতে খেলতে ওই জায়গাতেই আসে। সে যতবার আসে ততবারই ওই লোকটাকে সে দেখতে পায়, আর ওই লোকটা মানা করে। এরপর মান্না চলে আসে, আবার কি মনে করে ওখানেই আসে। মানে তার মধ্যে এমন একটা আকর্ষণ কাজ করছে যে বারবার ওই জায়গাতে সে ঘুরে ঘুরে আসছে। আর এই লোকটা বারবার বলছে এখানে এসো না, এখান থেকে চলে যাও। ওই দিন কিন্তু আর কোনো সমস্যা হয়নি। মান্না রাতের বেলা বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে যে এরকম এরকম একটা লোককে দেখলাম, বিশাল উঁচু, সে আমাকে বারবার চলে যেতে বলে। তখন মান্নার মা বলতেছেন যে মনে হয় ওই লোকটাই এই জায়গা লিজ নিছে সরকারের কাছ থেকে, কিন্তু এরকম উঁচা লম্বা লোক এই গ্রামে আছে কিনা তা তো জানি না, আমরা তো সবাই সবাইকে চিনি। যাই হোক, অন্য কেউ নিতে পারে হয়তো বা সরকারের কাছ থেকে, সে নিয়েছে, আমরা চিনি না, খুব তাড়াতাড়ি সেখানে সে কোনো কিছু করবে। পরের দিনের ঘটনা, পরের দিন কিন্তু যখন মান্না খেলতে গিয়েছে, সে একই রকমভাবে বারবার ওই জায়গায় চলে যায়। তখনও কিন্তু কেউ খেয়াল করেনি যে এখানে কোনো কিছু হতে পারে। মান্না বারবার ওদিকে যায়, কেউ কেউ ডাক দেয় মান্না এদিকে আয়, এদিকে আয়, মান্না আবার ওদিকে চলে আসে। হঠাৎ করে দেখা যায় যে মান্না উপুর হয়ে পড়ে আছে। ঘটনা কি? সবাই ওই দিকটাতে যখন যেতে শুরু করে প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে, কেননা দূর থেকে মনে হচ্ছিল মান্নার বডির সাথে মাথাটা নেই। তারা একটা দেখে চিৎকার দেয়। এরপর মান্নার দিকে যখন এগিয়ে আসতে থাকে, যখন কাছে আসার পর দেখতে পায় যে তার মাথাটা অনেকটাই বাঁকানো, মাটির মধ্যে কিছুটা ঢুকে রয়েছে। মাথা আছে বডির সাথে, কিন্তু দূর থেকে দেখলে মাথাটা বোঝা যাচ্ছে না, যেহেতু মাথাটা সামনের দিকে ঝোঁকানো, মাটির ভিতরে কিছুটা ঢোকানো, যার কারণে মনে হচ্ছে দূর থেকে যে তার মাথা নাই। এদিকে মান্নার পরিবারের লোকজন চলে আসে। তারা এসে দেখে মান্না
মারা গেছে। মূলত তার হেড ইনজুরি হয়েছিল, মাথায় প্রচণ্ড আঘাত ছিল, এই কারণে সে মারা গিয়েছে। ওখান থেকে মান্নাকে তুলে আনা হয়। কি হলো কি না হলো এটা অনেকে বুঝতে না পারলেও মান্নার মা কিন্তু পরিবারের অন্য সদস্যদেরকে যখন খুলে বলেন যে গত দিন বিকালবেলা তো মান্না এরকম কিছু দেখছে, সে তো আমাকে এসে বলছে, এটার কারণে হয়তো বা এরকম সমস্যা হতে পারে। তখন মানুষজনের ভিতরে এই বোধটা চলে আসে যে আসলে মান্না কেন বারবার ওই জায়গায়, কি আকর্ষণে বারবার যাচ্ছিল, এটা তো তারা বুঝতে পারেন নাই, আর এই কারণেই হয়তো বা মান্নার মৃত্যু হয়েছে। এদিকে আর একটা ঘটনা ঘটে মান্নার মৃত্যুর একদিন কি 2 দিন পর। ওই গ্রামেরই একটা ছেলে যার নাম হচ্ছে শামীম, এই শামীম সে ওই দিকটাতে গিয়েছে। ওই দিকটাতে যখন গিয়েছে তখন তার সাথে থাকা অন্য লোকজন দেখে যে শামীম একটা জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, কোন নড়াচড়া নেই। তার বন্ধু বান্ধবরা কাছে গিয়েছে, শামীম কিরে কি হয়েছে, দাঁড়া আছিস কেন? শামীম কোনো কথা বলে না। তারা যখন শামীমের গায়ে টাচ করেছে তখন শামীম শরীরটা একটু ঝাঁকি দিয়েছে, তারপর বেশ অস্বাভাবিক আচরণ শুরু করেছে। লোকজন ধরাধরি করে শামীমকে তার বাড়িতে দিয়ে আসে, তখনও কিন্তু মাগরিবের আজান হয়নি। শামীম বেশ অস্বাভাবিক আচরণ করছে। মাগরিবের আজানের পর হঠাৎ করে শামীম বলতে শুরু করেছে এক অদ্ভুত কথা, যে এই আল ইমরান হুজুরকে খবর দে, আল ইমরান হুজুরকে খবর দে। এই আল ইমরান হুজুরটা হচ্ছে এই গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে একটা মসজিদ আছে, মাদ্রাসা রয়েছে, সেই মসজিদের ইমাম আর ওই মাদ্রাসার মুহতামিম অর্থাৎ প্রধান শিক্ষক। এখন সে আল ইমরান হুজুরকে খবর দিতে বলেছে। ঘটনাটা কি আসলে? আল ইমরান হুজুরকে খবর দেওয়া হয়, আল ইমরান হুজুর চলেও আসেন। উনি যখন এসেছেন এই শামীমদের বাড়িতে তখনও কিন্তু ভেতরে ঢোকেন নাই। কি যেন পেছন থেকে আল ইমরান হুজুরকে বলছে, হুজুর আপনার শরীর বন্ধ করার প্রয়োজন নাই, আপনি ভেতরে যান, আপনার সাথে কথা হবে। এই কথা শোনার সাথে সাথে হুজুর বেশ অবাক হয়ে যান। শরীর বন্ধ করার দরকার নাই মানে? বিভিন্ন জায়গায় উনি চিকিৎসা করতে গিয়েছেন, দেখা গিয়েছে তাকে হুমকি দিচ্ছে, এই হুজুর তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যা, খবরদার এই কাজ করিস না। অথচ বলছে যে হুজুর আপনার শরীর বন্ধ করার দরকার নাই, আপনি ভেতরে যান, আপনার সাথে কথা আছে বা কথা হবে। বিষয়টা কেমন হয়ে গেল না? আল ইমরান হুজুর চিন্তা করলেন এটা জিনেদের কোনো কারসাজিও হতে পারে তাকে বিপদে ফেলার জন্য। উনি স্বাভাবিকভাবেই ওনার শরীরটাকে বন্ধ করে নেন। এরপর ভেতরে ঢোকেন। ঢোকার পর উনি বুঝতে পারেন এই বাড়িতে এমন একটা পজিটিভ এনার্জি আছে, এমন একটা এন্টিটি আছে যে বেশ বয়স্ক এবং পরহেজগার। শামীমকে দেখার পর বুঝতে পারেন যে শামীম এই জিনিসটা দ্বারা পজেসড হয়ে আছে। তখন হুজুর কি করেন, উনি দোয়া দুরুদ পড়া কেবল শুরু করেছেন, মানে পরে ফুতে দেবেন এই সুযোগটাও পান নাই, তখন শামীম কথা বলতে থাকে। হুজুর বুঝতে পারেন শামীম কথা বলছেন, তার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। সেই অভাবটা বলতে থাকে যে হুজুর আমি এখন চলে যাচ্ছি, এশার নামাজের পর আপনি মসজিদের সামনে অপেক্ষা করবেন, আপনার সাথে আমার কথা আছে জরুরি। তখন অন্য লোকরা কিন্তু কিছুই দেখেনি। হুজুর খেয়াল করলেন শামীমের শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা আলাদা হয়ে গেল। এরপর ওই ধোঁয়াটা মনে হচ্ছে একটা দরবেশ গোছের মানুষের মতো শেপ নিল, আবার মিলিয়ে গেল। এটা কিন্তু অন্য কেউ দেখেনি। মাগরিবের নামাজ তো উনি পড়িয়ে এসেছেন, আসতে বেশি সময় লাগে নাই, একটা বাইক নিয়ে আসছিলেন তো। এরপর আবার উনি এশার নামাজ পড়ানোর জন্য ওনার মসজিদে চলে যান। এশার নামাজ পড়ানোর পর সব মুসল্লিরা যখন চলে গিয়েছে উনি মসজিদের ভেতরেই বসেছেন। বেশ কিছুক্ষণ হয়ে যায়, কেউ আসে না। এরপর উনি মসজিদের বাইরে বের হয়েছেন, বাইরে পায়চারি করছেন, কেউ আসে না। তো মসজিদের বাইরে একটা সাইডে একটা ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছের নিচে বসার জন্য একটা মাচার মতো করা ছিল, বাঁশ দিয়ে তৈরি। উনি গিয়ে ওই মাচার উপর বসেছেন। বসে বসে উনি ওনার মতো করে জিকির আজগার করছেন, মাগরিবের এশার নামাজের পরে উনি যেটা করেন আর কি। তখন হঠাৎ করেই উনি দেখতে পান সামনে বেশ লম্বা আকৃতির, উচ্চতা 7 ফুটের মতো হবে, এমন একটা অবয়ব আসছে। লম্বা তার দাড়ি, তার চোখের যে ভ্রু, চোখের যে পাপড়ি, এগুলো সাদা হয়ে গেছে। চেহারাটা মানে অস্বাভাবিক রকমের নুরানি, খুবই সুন্দর চেহারা। তো ওই অবয়বটা এসে হুজুরকে সালাম দেয়, হুজুরও সালামের উত্তর নেন। দেখা গেল কোত্থেকে যেন ওই অবয়বটার বসার জন্য একটা সিংহাসনের মতো একটা চেয়ার চলে এসেছে। তো ওই অবয়বটা বসার আগে হুজুরকে বলছেন, হুজুর আপনি অনুমতি দিলে বসতে পারি? হুজুর বলছি অবশ্যই, বসুন না। এরপর যখন দুজন বসেন, হুজুর বসেছেন হচ্ছে ওই যে বাঁশের যেই মাচা ওইটার উপরে, আর উনি বসেছেন ওই চেয়ারে, ওনার জন্য রাখা বিশেষ চেয়ার আর কি। এরপর ওই অবয়বটা বলতে থাকে, হুজুর আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমার কাছে মনে হয়েছে
এই কথাগুলো আপনাকে বলার দরকার। এই জন্যই কিন্তু আমি শামীমকে ধরেছিলাম, আর আমি বলেছিলাম যে আলী ইমরান হুজুরকে খবর দিতে। আপনি আসছেন, আমি তো ওখান থেকে চলে আসছি। এখন আপনাকে আমি যেই কথাগুলো বলবো, শুধু আপনি না, আশেপাশের অনেক মানুষেরও কিন্তু সেটা জানা প্রয়োজন। এই জন্যই আপনাকে আমি নিয়ে আসছি। আপনাকে আমি একটা বিশেষ গল্প বলবো। এই গল্পটা নিছক কোনো গল্প না, এটা আমার জীবনের গল্প। এই গল্পটার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এটা আপনার জানা থাকতে হবে। শুধু জানলে হবে না, এই সংক্রান্ত একটা কাজও আছে, এই কাজ নিয়ে আপনার সাথে আমি কথা বলবো। তখন হুজুরের সাথে কথা শুরু হয়। এই যে জিনটা, সে তার নাম বলে, তার নাম হচ্ছে আল ইয়াকি সুরহা। সে মুসাইবা বংশের জিন। মুসাইবা বংশের জিনেরা নাকি অত্যন্ত শক্তিশালী হয়, পরহেজগার এবং আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান হয়। জিনেদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে সমস্ত গোত্রগুলো রয়েছে তার মধ্যে এই মুসাইবা এটা অন্যতম। আল ইয়াকি সুরহা এই বংশ বা গোত্রেরই সর্দার। আল ইয়াকি সুরহা উনি জানান যে সাল 1909, তখন এই ইংরেজরা এদেশে আফিম ব্যবসা বেশ ভালো মতো শুরু করেছে। ওই সময়ে এই এলাকায়, এই যে লেঙ্গুরা এই যে সাইটটা আর কি, ওই এলাকায় একজন জমিদার গোছের মানুষ ছিলেন, তার নাম হচ্ছে নারায়ণ সূত্র। আর ওই সময় একজন ইংরেজ ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে রোভার ফেরি। এই রোভার ফেরি উনি মূলত এই আফিমের ব্যবসাটা বেশি করতে চাইতেন। রোভার ফেরি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো কর্মকর্তা কর্মচারী ছিল না, এমনকি ব্রিটিশ সরকারেরও কোনো কর্মকর্তা কর্মচারী ছিল না। সে ছিল একজন ব্যবসায়ী মাত্র। সে এখানে ব্যবসা করত, মালামাল কিনতো, ইংল্যান্ডে পাঠাতো, ইংল্যান্ড থেকে মালামাল নিয়ে আসতো, কলকাতা বন্দরে জাহাজ ভিড়তো। এইভাবে কিন্তু সে ব্যবসা বাণিজ্য করতো আর কি। তো সে মূলত আফিমের ব্যবসা করতে চাইতো। এই আফিমের ব্যবসায় অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি করলো হচ্ছে এই নারায়ণ সূত্র। নারায়ণ সূত্র তার এলাকায় আফিমের ব্যবসা পছন্দ করতেন না। তিনি যে অনেক প্রজাবৎসল মানুষ এটাও বলা যাবে না, মানে মানুষদেরকে যে অনেক উপকার করবেন বা করতেন এটাও আসলে ভয় বলা যাবে না। তবে হ্যাঁ, মানুষজন তার কথা শুনতো, তাকে পছন্দ করত। তার কথাই ছিল ওই আশেপাশের এলাকার শেষ কথা, তিনি যেটা বলবেন সেটাই হবে। তিনি চাইতেন কৃষি কাজ করাতে, নিজের কৃষি জমি ছিল, সে কৃষি জমিতে কেন আফিম চাষ হবে, এটার কিন্তু ঘোর বিরোধী ছিলেন এই নারায়ণ সূত্র। এটা নিয়ে কিন্তু রোভার ফেরি এবং নারায়ণ সূত্রের মধ্যে দ্বন্দ্ব বাধে। রোভার ফেরি উনি চিন্তা করেছিলেন উনি আর ইংল্যান্ডে যাবেন না, উনি এখানেই চিরকাল থেকে যাবেন। এই জন্য এই এলাকায় তার প্রভাব বিস্তার করাটা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু উনি চিন্তা ভাবনা করলেন যে এইখানে এই নারায়ণ সূত্র সহ আশেপাশে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে শুধু বুদ্ধির জোরে পারা যাবে না, এখানে অন্য আরও একটা বিষয় কাজ করতে হবে। এই রোভার ফেরি বুঝতে পেরেছিলেন যে এখানে থাকা অনেক মানুষ তারা বিভিন্ন তান্ত্রিকের শরণাপন্ন হয় কালো জাদুর জন্য। কালো জাদু করে ভয়ঙ্কর ধরনের সমস্ত পিশাচগুলোকে আহ্বান করা হয়, এগুলো এসে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। নারায়ণ সূত্রকে থামানোর জন্য তার এমন একটা কাজই করতে হবে। এই রোভার ফেরি তার অনুগত এক বিশ্বস্ত চেলাকে দায়িত্ব দিলেন যে কোনো এক তান্ত্রিককে খুঁজে বের করো। ওই চেলা প্রায় 90 বছরেরও বেশি বয়স্ক এক হিন্দু তান্ত্রিককে খুঁজে বের করলেন। তার নাম ছিল সমারতপুন। এই সমারতপুন সে ছিল তন্ত্রবিদ্যায় খুবই পারদর্শী। সমারতপুনকে গিয়ে যখন বলা হলো যে এই নারায়ণ সূত্রের সাথে তার যুদ্ধ করতে হবে, তাকে পরাস্ত করতে হবে, তার কারণে তার আফিম ব্যবসা জমজমাট হচ্ছে না, সে বিভিন্ন অর্ডারগুলো ঠিকঠাক মতো ডেলিভারি দিতে পারছে না, আফিম যদি চাষই করতে না পারে কিসের ডেলিভারি দেবে। তাছাড়া আরও বেশ কিছু ব্যবসা ছিল এদিকে, সেই ব্যবসাগুলো এই নারায়ণ সূত্র করতে দিচ্ছে না, যার কারণে নারায়ণ সূত্র সহ তার যেই অনুসারীগুলো সবগুলোকে খতম করতে হবে, এই এলাকায় তার একক রাজত্ব বজায় রাখতে হবে। তখন ওই সমালোচন বললেন যে ঠিক আছে তাই হবে, তবে এইটার জন্য একটা বিশেষ কাজ করতে হবে, সেটা হচ্ছে মরা মাথা টানা লাগবে। মরা মাথা টানা কি? মরা মাথা টানা হচ্ছে এটা এমন এক ধরনের মাথা যেটা হচ্ছে এই হিন্দু ধর্মের বিশেষ একটা গোত্রের নামটা আসলে বলা যায় নাই, বা এটা আসলে শোনাও যায় নাই যে এটা অ্যাকচুয়ালি কী হবে। তবে এতটুকু জানা যায় যে হিন্দু ধর্মের মধ্যে তো বিভিন্ন বর্ণ আছে, নিচু কোনো বর্ণ আর কি হিসাবে যাদেরকে কাউন্ট করা হয় আর কি, এরকমই কোনো একটা বর্ণের কোনো লোক যদি মারা যায়, পুরুষ সদস্য মারা যায়, তাদেরকে নাকি
মাটির 23 হাত নিচে কবর দেওয়া হয়, মানে চাপা মাটি দেওয়া হয় আর কি। আর চাপা মাটি দেওয়ার 56 দিনের মাথায় মাটি খুঁড়ে যদি তার মাথাটা কেটে আনা যায়, ওই মাথার উপর তন্ত্র সাধনা করার পর গিয়ে কোনো একটা কার্যসিদ্ধি হবে। তখন দুর্ধর্ষ একটা জিনকে আহ্বান করা যাবে, সেই জিনকে দিয়ে অনেক কাজ করানো যাবে, সুতরাং ওই মাথাটা লাগবে। তখন এই রোভার ফেরি বললেন ঠিক আছে তাই হবে, কিন্তু রোভার ফেরি কিভাবে এই মাথা আনবেন? ওই যে বিশ্বস্ত চেলা, তাকে বললেন তোমাকে অনেক টাকা দিব, তোমাকে এত টাকা দিব যে তুমি বাকি জীবন আর আমার চেলাগিরি করতে হবে না, তুমি তোমার মতো করে স্বাধীনভাবে চলবা, থাকবা, কোনো সমস্যা নেই। এই লোকটা রাজি হয়ে গেল। গুনে গুনে 56 দিনের মাথায় ওই লোকটা চলে গেল সেই চাপামাটি দেওয়ার স্থানে, যেখানে এটা ব্যক্তিকে কবর দেওয়া হয়েছিল আর কি। উনি তো খুঁড়ছেন, 23 ফুট মাটি খোঁড়া 4টিখানি কথা না। তবে ওই ব্যক্তিটাও বেশ শক্ত সামর্থ্য ছিল, সমস্যা হয়নি। খুঁড়তে 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 একটা সময় ওই লাশটা বেরিয়ে পড়ে। 56 দিন তো, লাশের তো অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। তবে একটা জিনিস কিন্তু পরিবর্তন হয় নাই, তা হচ্ছে মুখমণ্ডলটা। যখন মুখমণ্ডলের উপর থেকে মাটি সরিয়েছে, তখন ওই ব্যক্তিটা অনেক ভয় পেয়ে যায়। সে খেয়াল করে এই মুখটা তার বাবার মতো লাগছে, অর্থাৎ এই মাথাটা তার বাবার মাথা। তবে চোখ খুলে তাকে যে ভয় দেখিয়েছে বিষয়টা এরকম না। লোকটা বুঝতে পারে যে এটা একটা মায়াজাল হবে, কারণ তার বাবা তো অনেক আগেই মারা গেছে, এখানে কিভাবে আসবে? এটা তো ওই ব্যক্তিরই কবর যাকে 56 দিন আগে এখানে কবর দেওয়া হয়েছে। ওই ব্যক্তিটা ওনার মতো করে মাথাটা কেটে ফেলেন। কাটার আসলে খুব একটা প্রয়োজন হয় নাই, 56 দিন হয়ে গেছে তো, টান দিলেই তো খুলে আসে আর কি। তো ওভাবে মাথাটা উনি নিয়ে ব্যাগের মধ্যে ভরেন। তবে সে যখন দেখেছিল এটা তার বাবার মাথা, তখন সে বেশ ভয় পেয়েছিল। এই মাথাটা নিয়ে এসে সে কিন্তু ওই রোভার ফেরিকে দিয়েছিল, রোভার ফেরি আবার সমরকনকে দিয়েছিল। কিন্তু ওই ব্যক্তিটা মোটামুটি 10 দিনের মাথায় মারা যায়। সে এতটাই ভয় পেয়েছিল, তার খুব জ্বর আসে, শরীরে খিঁচুনি দিয়ে উঠতো মাঝে মাঝেই। ওষুধ খাওয়ানো হয়েছিল, তবে সে মারা গিয়েছিল। তাকে নিয়ে কেউ আর অতটা ভাবেনি। এরপর এই যে সমরৎপন, সে চলে যায় সেই মঠে। সেই মঠে যাবার পর সে সেখানে বলে যে প্রভু, আপনি এখানে আছেন তা আমি জানি, আপনার সাথে আমার জরুরি কিছু পরামর্শ আছে, আপনার সহযোগিতা আমার চাই। তখন নাকি হঠাৎ করেই ওই মঠের ভেতর থেকে এক লোমশ দেহী দানব আকৃতির একটা অবয়ব বেরিয়ে আসে। দেখা গেল তার পাশে একটা চেয়ার রয়েছে। কোত্থেকে চেয়ার আসছে সেই ভালো বলতে পারবে। চেয়ারের উপর বসে পড়ে, আর সমরৎপনও তার কাছাকাছি গিয়ে বসে পড়ে। বসে পড়ার পর ওই যে মাথাটা, ওই মাথাটা ওই অবয়বটার পায়ের কাছে রাখে এবং বলে যে একটা বিশেষ কাজ রয়েছে, এই কাজটা করতে হবে। কি কাজ? রোভার ফেরিকে সহযোগিতা নাকি অন্য কিছু? প্রিয় লিসেনার্স, এখানে এসে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব, যে এখানে আরো একটা ব্যাপার রয়েছে। এইটার সাথে এই আলিয়াকি সুরহার সম্পর্কটা কি? আলিয়াকি সুরহা জানান, এই যে সমরৎপন, এই সমরৎপন হচ্ছে খুব কৌশলী, ধোঁকাবাজ এক দুর্ধর্ষ জাদুকর। এ তার অনুগত জিনদের মাধ্যমে জিনেদের চলাচলের রুট জানত, কোন জিন কোন রুট দিয়ে চলাচল করে। কারণ জিনেদের চলাচলের রুট আলাদা থাকে। যেমন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আছে, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যে সমস্ত বাসের রুট পারমিট রয়েছে, তারা কিন্তু অন্য রুটে চলাচল করতে পারে না, আইনে নাই। আবার দেখা গিয়েছে ঢাকা রাজশাহী রুটের বাসগুলো কিন্তু ঢাকা চট্টগ্রাম রুটে চলে না। তো এরকম দেখা যায় যে যেই রাস্তাগুলো অনেক চওড়া, অনেক ভালো করে তৈরি করা হয়েছে, সেখানে তো অনেক ভারী ভারী গাড়ি চলাচল করে, তাই না? দামি দামি গাড়ি, ভারী ভারী গাড়ি, ভারী ভারী মালামাল আনা নেওয়া করা হয়। ঠিক তেমনি শক্তিশালী জিনেদের চলাচলের জন্য কিন্তু বিশেষ রুট রয়েছে। এই সমরৎপনের অনুগত জিনেরা এই রুটগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়ে সমরৎপনকে তথ্য দিত। সমরৎপন কি করত? সেই তথ্য অনুযায়ী ওই রাস্তায় বসে সাধনা করত। এই সাধনা করে কিন্তু সে জিনদেরকে বন্দি করত না, ওই সময় বশীভূতও করত না, কিন্তু সে একটা ফাঁদ পাতত, এমন একটা ট্র্যাপ, যেই ট্র্যাপে জিনেদেরকে প্রলোভন দেখানো হতো। সে বুঝতো যে এই পথ দিয়ে এই সময় জিনেরা যাবে, তখন সে ওই পথে বসে সে এমন কিছু প্রাচীন জাদুবিদ্যার প্র্যাকটিস করত, যেটা আসলে খুবই পাওয়ারফুল জাদু। এই জাদুগুলো খুব অল্প সংখ্যক জিনেরাই জানে, আর এই জাদু যারা জানে তারা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়।
জিনেরা যখন ওই পথ দিয়ে যেত এবং সে দেখতো যে এই সমরাৎপন এরকম একটা জাদুর প্র্যাকটিস করছে, তখন সে সমরাৎপনের কাছে যেত, গিয়ে এই জাদু শেখার আগ্রহ প্রকাশ করত যে আমি জাদু শিখবো, আমাকে কি তুমি শিখাবে। তখন সমরাৎপন এমন কিছু ফন্দি ফিকির করত যার কারণে ওই জিনটা বোতলে বন্দি না, জেলখানায় বন্দি না, কিন্তু সে এমনভাবে বশীভূত হয়ে যেত যে ওই জিনের আর কোনো কিছু করার থাকতো না সমরাৎপনের কথা না শুনে। তো এইভাবে সে এই কাজ করত। একবার কি হলো, এই যে আলিয়াকি সুরহা, সে তো তার যে গোত্র মুসাইবা গোত্রের প্রধান, সে 1000-এর উপরে শক্তিশালী জিনদেরকে নিয়ে একটা জায়গায় সফর শেষে সে একটা পথ দিয়ে ফিরছিল। আর ওই সময়ে সমরাৎপন আগে থেকেই জানতো যে সেই পথ দিয়ে ফিরবে। মুসাইবা গোত্রের জিন অনেক শক্তিশালী, আবার গোত্রের প্রধানকে যদি কোনোভাবে বশীভূত করা যায় তাহলে তো কোনো কথাই নেই। সে ওই পথে বসে অদ্ভুত এক জাদুর চর্চা করছিল, সেটা হচ্ছে আত্মাবন্দি জাদু। প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আত্মাবন্দি সম্পর্কিত আমরা বেশ কিছু ঘটনা, বিশেষ করে আমার বলা আরারাত নামে যে একটা ঘটনা রয়েছে, আত্মাবন্দি সম্পর্কিত ঘটনা সেখানে আছে। তো এই আত্মাবন্দি জাদু কিন্তু সবাই পারে না, খুব অল্প সংখ্যক লোক পারে। জিনেদের মধ্যেও খুব অল্প সংখ্যক জিনেরা এটা পারে, যারা পারে তারা অত্যন্ত শক্তিশালী। সে এই প্রাচীন আত্মাবন্দি জাদুর প্র্যাকটিস করছিল। সমরাৎপন যখন এই জাদুর প্র্যাকটিসটা করছিল, এইটা কিন্তু দৃষ্টি এড়ায়নি এই আল ইয়াকি সুরহার। সে যখন এই জিনিসটা দেখার পর সে চিন্তা করে যে আমি সমরাৎপনের কাছে যাব, গিয়ে এই জাদুটা শিখতে চাইব। আসলে জিনেদের মধ্যেও কিন্তু ক্ষমতার একটা লোভ আছে, যেমন মানুষের মধ্যেও রয়েছে। কেউ এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, কেউ মেম্বার, চেয়ারম্যান, এরকম অনেক ক্ষমতাই তো মানুষ পেতে চায় যে এই সমস্ত পদে গেলে অনেক ক্ষমতা পাওয়া যাবে, কিন্তু পদে না গেলে তো আর পাওয়া যাবে না। তো জিনদের মধ্যেও কিন্তু ক্ষমতার লোভ রয়েছে, যেমনটা মানুষের মধ্যে রয়েছে। তো যখন বুঝতে পারলো আলিয়াকি সুরহা যে সমরাৎপন এরকম একটা প্রাচীন জাদু, শক্তিশালী জাদুর প্র্যাকটিস করছে, এইটা শেখার আগ্রহ তার মধ্যে জন্মে গেল। তখন সে তার সঙ্গী সাথীদেরকে বলল, তোমরা গোত্রে ফেরত যাও, আমি আসছি। সবাই যখন চলে গেল, তখন সে সমরাৎপনের কাছে গিয়ে ওই জাদুটা শেখার আগ্রহ প্রকাশ করলো। সমরাৎপনও বলল, ঠিক আছে, আমি তোমাকে শেখাবো। তখন এই আলিয়াকি সুরহা বলল, ঠিক আছে, তোমার বাড়ির ঠিকানা বলো, কোথায় আমি যাব, নির্দিষ্ট সময়ে কখন যেতে হবে বলো আমাকে। সে বলল, তবে একটা কথা। সেই কথাটা বলার আগে একটা শর্ত জুড়ে দেয় এই সমরাৎপন আর কি, যে আমি তোমাকে বলবো, শেখাবো, কিন্তু তুমি যে যাওয়ার পর আবার আমার কাছে ফেরত আসবে, এইটার একটা প্রমাণ রেখে যেতে হবে। কি প্রমাণ? তোমার হাতের আংটিটা আমার কাছে দিয়ে যাও, এটা প্রমাণ হিসাবে থাকলো যে তুমি আবার আমার কাছে ফেরত আসবে, যাতে তুমি শর্ত ভঙ্গ না করো। তোমাকে আমি বলেছি শেখাবো, কিন্তু এই একটা জিনিস তোমাকে জামানত হিসেবে রেখে যেতে হবে। তখন আলিয়াকি সুরহা চিন্তা করলো, আর এমন কি, রেখে যাই না, আসবোই তো একটু পরে। তখন সে এই আংটিটা সমরাৎপনকে দিয়ে সে রওনা দিল তার গোত্রের দিকে। যেহেতু একটা সফর করে সবাই ফিরেছে, মোটামুটি সবাই ক্লান্ত, আর সফর যে করেছে, সফরে সে তারা কি কাজ করেছে এটা নিয়ে গোত্রের অন্যান্য যারা আছে সম্মানিত জিনেরা, তাদের সাথে আলোচনা করা দরকার। তখন আলিয়াকি সুরহা তার সিংহাসনে বসেছেন, আর অন্যান্য যারা সভাসদ তারা সামনে বসেছেন। হঠাৎ করে সভাসদদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, একে অন্যের সাথে ফিসফিস করে কথা বলছে। তখন আলিয়াকি সুরহা বেশ হুঙ্কার দিয়ে বলে ওঠেন, আমি এখানে বসে আছি, তোমরা কেন এরকম গুঞ্জন করছো, সর্দারের সাথে বেয়াদবি করছো। তখন এদের মধ্যে একজন বলে উঠল, সর্দার, আপনি তো এখন আমাদের সর্দার না, আপনি যদি আমাদের সর্দার হবেন, আপনার হাতের আংটিটা কোথায়? আংটি কি করেছেন আপনি? আংটি ছাড়া তো আমরা কাউকে সর্দার মানবো না। তখন উনি তো আর বলতে পারতেছেন না যে আমি জাদু শিখবো এই কারণে রেখে আসছি। এর মধ্যে ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ওই গোত্রের যারা গোয়েন্দা জিন, তারা কিন্তু খবর নিয়ে চলে এসেছে এবং অন্যদের কাছে বলে দিয়েছে যে আমাদের সর্দার জাদু শেখার জন্য তার হাতের এই মহামূল্যবান আংটিটা এই সমরাৎপন নামক এক তান্ত্রিকের কাছে দিয়ে আসছে, এক মানুষের কাছে দিয়ে আসছে, যে খুবই খারাপ প্রকৃতির একজন লোক। যখনই এটা সভাসদরা শুনেছেন, তারা প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়েছেন এই আলিয়াকি সুরহার উপরে, যে তুমি এরকম একটা নীচ, এরকম একটা জঘন্য কাজ করতে পারলে, তুমি জাদু শেখার জন্য তুমি এই কাজটা করতে পারলে, তুমি তোমার হাতের এই মহামূল্যবান আংটিটা ওই তান্ত্রিকের কাছে দিয়ে আসছো, তুমি তো আমাদের সবাইকে বিপদে ফেলেছো। এখন তুমি তো আর এই গোত্রের সর্দার থাকা তো দূরের কথা, এই গোত্রে থাকার যোগ্যতা হারিয়েছ, এক্ষুনি এই মুহূর্তে এই গোত্র থেকে বের হয়ে যাবে তুমি। তখন তাকে সাথে সাথে ওই গোত্র থেকে বের করে দেওয়া হয়। আলিয়াকি সুরহা বুঝতেই পারছেন না কিসের থেকে কি হয়ে গেল, ওর তো কল্পনাতেই ছিল না এরকম একটা ঝামেলা হবে। উনি চলে গেলেন সেই সমরাৎপনের কাছে।
সমারোধপুনের কাছে যাবার পর সমারোধপুন তাকে বলল, ঠিক আছে, তোমার আংটি আমি ফেরত দিব, তবে আমাকে একটা কাজ করে দিতে হবে। এই কাজটি যদি করতে পারো তবেই আমি তোমার আংটি ফেরত দিব। কি কাজ? কাজটি হচ্ছে একটা যুদ্ধে যেতে হবে, এই যুদ্ধে জয়ী হতে হবে। যদি এটায় তুমি জয়ী হও তাহলেই শুধু এই আংটিটা তুমি ফেরত পাবে, না হলে ফেরত পাবে না। আলিয়া কি সুরহা এই শর্ত মেনে নিলেন। যেহেতু এই গোত্রের সর্দার ছিলেন আলিয়া কি সুরহা, দেখা যাচ্ছে কিছু কিছু নেতার অনুগত এমন কিছু লোক থাকে, নেতা যত বিপদেই থাকুক না কেন এই বিশ্বস্ত মানুষগুলো কিন্তু তাদের পিছু ছাড়ে না। আলিয়া কি সুরহারও বেশ কিছু বিশ্বস্ত সহচর ছিল, তারাও বেশ শক্তিশালী যোদ্ধা প্রকৃতির জিন, তারা কিন্তু আলিয়া কি সুরহার সাথে যোগাযোগ রাখে। আর এদিকে আলিয়া কি সুরহা অপেক্ষা করছে কখন এখানে এমন একটা ঘটনা ঘটবে, তখন উনি এখান থেকে ওনার আংটিটা নিয়ে চলে যাবেন, এরকম একটা সময়ের অপেক্ষায় ছিলেন। এদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে আলিয়া কি সুরহা যার ফাঁদে পড়ে গেছে সমারোধপুন তান্ত্রিক, সে ওই মাথাটা নিয়ে ওই দুর্ধর্ষ ওই পিশাচের কাছে গিয়েছে। কারণ তার কিন্তু পরিপূর্ণভাবে আস্থা ছিল না আলিয়া কি সুরহার উপরে, কারণ সে হচ্ছে মুসলিম জিন, নামাজি জিন, সে যে কোনো সময় বেঁকে বসতে পারে, অনেক কাজ নাও করতে পারে। তার উপর এমন কিছু প্রভাব বিস্তার করতে হবে যাতে করে চিরকাল সে গোলাম হয়ে থাকে এই সমারোধপুনের, সে এই কারণে ওখানে যায়। এরপর যেটা ঘটে তা হচ্ছে এই যে রোভার ফেরি এই সমারোধপুনের কাছে আসে, এসে বলে যে আমার সৈনিকদের মধ্যে অনেকে প্লেগ রোগে আক্রান্ত। তখন কিন্তু অনেকের প্লেগ হতো এই সাইডটাতে আর কি। প্লেগ রোগ হলে কিন্তু অনেক মারাত্মক অবস্থা, অনেকেই মারা গেছে। প্লেগ রোগ কিন্তু একটা মহামারী আর কি। তো এখন তার সাথে যুদ্ধ করা সম্ভব হবে না। এই যে নারায়ণ সূত্র, তার তো অনেক লোকজন আছে, তার সাথে কিভাবে যুদ্ধ করবে? তার অধিকাংশ লোকই তখন প্লেগে আক্রান্ত, এই যে রোভার ফেরির আর কি, কিভাবে যুদ্ধ করবে? এখন কিছু একটা করতে হবে, যুদ্ধ না করেও থাকা যাচ্ছে না, তা না হলে তো তার অস্তিত্বই এখন বড় ধরনের সংকটে পড়ে যাবে। তখন নাকি এই যে সমারোধপুন সে বলে, তোমার কোনো চিন্তা নাই, তুমি যুদ্ধের সময় ঘোষণা করো, কবে তাদের সাথে মারামারি লাঠালাঠি করবা, তুমি সময় ঘোষণা করো, তুমি জিতে যাবে। তখন এই যে রোভার ফেরি সে কিন্তু নারায়ণ সূত্রের সাথে একটা ওপেন চ্যালেঞ্জ দেয় যে আসো অমুক দিন অমুক সময় অমুক জায়গায় তোমার সাথে যুদ্ধ হবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করে নারায়ণ সূত্র। দুপক্ষই প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রোভার ফেরির পক্ষে কিন্তু মানুষ অনেক কম, কেননা তার অধিকাংশ অনুগত সহচররাই তো প্লেগে আক্রান্ত হয়েছে, এই জন্য তারা তো ওভাবে আসতে পারতেছে না। এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় কিন্তু এই আলিয়া কি সুরহার উপরে, যে রোভার ফেরি আসবে, রোভার ফেরির দলের হয়ে তোমরা যুদ্ধ করবা। আলিয়া কি সুরহা বলেন, ঠিক আছে যুদ্ধ করব, তবে একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা আক্রমণ করতে পারবো, এর আগে আমরা আক্রমণ করতে পারবো না। এই সময়টুকু রোভার ফেরিকে টিকে থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না, কারণ আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। এটাও কিন্তু রোভার ফেরিকে জানিয়ে দেওয়া হয়। আর সময়টা হবে রাতের বেলা, দিনের বেলাতে হলে হবে না। তো রাতের বেলায় ওরকম আয়োজন ছিল, লেগে গেছে যুদ্ধ এই নারায়ণ সূত্রের সাথে এই রোভার ফেরির লোকদের। এদিকে রোভার ফেরির তো দলবলে আসলে লোকজন ছিল কম, আবার দেখা যাচ্ছে যে এই পাশে লোকজন ছিল বেশি। রোভার ফেরির লোকজন তো ব্যাপক আকারে মার খাচ্ছে, এমনভাবে মার খাচ্ছে দেখা যাচ্ছে যে মাত্র 5 জন লোক অবশিষ্ট আছে রোভার ফেরি ছাড়া। এই 5 জনকেও ঘিরে ফেলেছে, তার মানে নিশ্চিত হেরে গেছে রোভার ফেরি। ওই সময় এই আলিয়া কি সুরহা তার অনুগত বিশ্বস্ত কিছু যোদ্ধা জিনদেরকে নিয়ে আক্রমণ করে বসে নারায়ণ সূত্রের সৈনিকদের উপরে। মুহূর্তের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপট পাল্টে যেতে থাকে। নারায়ণ সূত্র বুঝতেই পারেন আসলে কি হচ্ছে, তার লোকজনও বুঝতে পারে না কি হচ্ছে, একের পর এক তারা মারা পড়ছে। এর মধ্যে নারায়ণ সূত্রও মারা যায় এই ঘটনায়। তখনই ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে দেখা যায় যে পশ্চিম আকাশে একটা রক্তিম আভা বা লাল আভার মতো দেখা যাচ্ছে। এই আভাটা যে আসলে সূর্যের কোনো আভা না, তা কিন্তু এই আলিয়া কি সুরহা বুঝতে পেরেছে। সে দেখছে এই আভার ভেতর দিয়ে মনে হচ্ছে বেশ কিছু অবয়ব হেঁটে হেঁটে আসছে, বেশ যুদ্ধ করার জন্য ওই রকম যুদ্ধাস্ত্র নিয়ে তারা আসছে। এসেই হামলে পড়ে এই আলিয়া কি সুরহার অনুগত জিনদের উপরে। হঠাৎ করে এরকম হামলা হওয়ার পর আলিয়া কি সুরহার অনুগত যে জিনেরা ছিল
তারা কোনো কিছু ওভাবে বুঝতে পারার আগেই একের পর এক তারা প্রাণ হারাতে থাকে আর তাদের মাথা কেটে ফেলতে থাকে। আলিয়া কিছুটা বুঝতে পারছে না হঠাৎ করে কি এমন হলো, এখানে তো অন্য কারো আসার কথা ছিল না, এরকম তো কোনো খোঁজ খবর ছিল না, কিভাবে এই ঘটনাটা ঘটলো। সাথে সাথে আলিয়া কি সুরহা সে তার অনুগত এক গোয়েন্দাকে ডাকলো যে ঘটনাটা বলো তো কি হয়েছে। এই গোয়েন্দা জিন খুবই অল্প সময়ের মধ্যে, মানে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে সে তথ্য এনে জানায় যে এই যে সমরৎপুন সে এরকম মরা মাথা টানা এই মাথা দিয়ে ভয়ঙ্কর একটা পিশাচকে আহ্বান করে তার অনুগত আরো সমস্ত দুর্ধর্ষ চেলাদেরকে দিয়ে এখানে আক্রমণ করিয়েছে। এখানে এমন একটা ঘটনা ঘটাবে, এই ঘটনার মাধ্যম দিয়ে আপনাকে বন্দী করে ফেলবে এবং আপনাকে দিয়ে আরো অনেক কাজ করাবে। এটাই হচ্ছে উদ্দেশ্য। আপনি একই সাথে সমরৎপুন আর ওই পিশাচটারও গোলামি করবেন। এইটা শোনার সাথে সাথে প্রচন্ড রকমের মানে মাথা গরম হয়ে গেছে এই আলিয়া কি সুরহার। সে সাথে সাথে ওখান থেকে অল্প কিছু সময়ের জন্য, জিনেদের আসলে সময়টা আমাদের ক্ষেত্রে এটা অল্প, তারা এই সময়ের মধ্যে অনেক কাজ করতে পারে, সে ওই অল্প সময়ের মধ্যেই চলে যায় হচ্ছে এই সমরৎপুনের কাছে। ওই সময় যুদ্ধের মাঠে কিন্তু ওই পিশাচটাও আছে তার অনুগত চেলাদেরকে নিয়ে, সুতরাং সমরৎপুন ওখানে একা। ওখানে গিয়ে মুহূর্তের মধ্যে সে এক কোপে ওই সমরৎপুরের মাথা আলাদা করে ফেলেছে। আবার সে যুদ্ধ যেখানে হচ্ছে সেখানে চলে আসে, সেটা সর্বশক্তি দিয়ে ওই পিশাচদের মোকাবেলা করতে থাকে। একে একে ওই পিশাচদের মধ্যে থাকা যে সমস্ত জিনেরা ছিল যারা যুদ্ধ করছিল সবাই মারা পড়তে থাকে। আর এদিকে তার অনুগত যে সহচররা ছিল আলিয়া কি সুরহার, এরা তখন আবার শক্তি সঞ্চয় করে তারা আবার ঝাঁপিয়ে পড়ে। দেখা গেল এবার ওই ভয়ঙ্কর পিশাচটা বন্দী হয়ে গেছে, তাকে বন্দী করে ফেলা হয়েছে। আর আলিয়া কি সুরহা কিন্তু ওই সমরৎপুনকে মেরে তার আংটিটাও নিয়ে চলে আসছে। আংটি সে এখন নিজের আঙ্গুলে পরে ফেলেছে, তার শরীরে আরো অনেক শক্তি চলে আসছে। সে এখন কিন্তু আবার গোত্রের প্রধান হয়ে গেছে, যেহেতু আংটিটা তার হাতে চলে এসেছে। তার অনুগত আরো সমস্ত জিনেরা চলে এসেছে। ওই পিশাচটা ওখানে আটকে যায়। তখন নাকি এই পিশাচটাকে একটা মঠের মতো জায়গায় নিয়ে বন্দী করে ফেলা হয়। ওই জায়গার একটা বিশেষত্ব ছিল, ওটা আগে থেকেই ছিল। ওখানে একটা সময় মানুষ বলি দেওয়া হয়েছে, বিষয়টা এরকম না। ওখানে এমনিতে মন্দির ছিল, পাঠা বলি দেওয়া হতো বা এরকম মহিষ গরু এগুলো বলি দেওয়া হতো, এরকম আর কি। তো ওইখানে ওই পিশাচটাকে আটকে ফেলা হয়, ও ওখান থেকে বের হতে পারবে না, এরকম একটা জিনিস করা হয় আর কি। কিন্তু তাকে মারতে পারেনি বিশেষ একটা কারণে। এইটা আলিয়া কি সুরহার সীমাবদ্ধতা ছিল, এটা আলিয়া কি সুরহা বলেন আর কি। তো আলিয়া কি সুরহা বলেন যে ওই যে মরা মাথা টানা এই জিনিসটা কিন্তু ওই পিশাচটার অধীনেই রয়েছে। আর ওই জিনিসটা তার অধীনে থাকার কারণে তার এখনো কিছু শক্তি রয়েছে। তার যে অনুগত চেলা বাহিনী রয়েছে, এরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে তাকে ওই বন্দি দশা থেকে মুক্ত করার জন্য। আর এই জন্য তারা যে কাজটা করেছে তা হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যক বলি দিতে হবে। আর এই যে পিশাচটা, এ কিন্তু আগে থেকেই বলি দিত, তবে এ কিন্তু কোনো মানুষকে বলি দিত না, কোনো পশুকে বলি দিত না, এ জিনেদেরকেই বলি দিত। জিনেদেরকে বলি দিয়েই সে শক্তিশালী হতো। মানুষের সাথে তার সম্পর্ক ছিল কম, সে জিনেদেরকে খেয়েও ফেলতো। এই জন্যই মূলত এমন একটা জায়গায় তাকে আটকে ফেলা হয়েছে যেই জায়গাটাতে সে বলি দিত। আর ওখানে যে ওই হাড়ি কাঠ রয়েছে, ওখানে জিনেদেরও বলি হতো। ওই যে অস্ত্রগুলো, এই অস্ত্রগুলো দিয়েই সে বলি দিত, ওইখানে তাকে বন্দি করে রাখা হয়েছে। এখন সমস্যা হচ্ছে যে যখন মানুষজন বুঝে ফেললো এখানে একটা লোককে মেরে ফেলা হয়েছে, তাকে আসলে বলি দেওয়া হয়েছে, তখন মানুষজন এই মন্দিরটা ভেঙে ফেলতে পারে, অনেক ঝামেলা হতে পারে। সাথে সাথে ওই পিশাচটার অনুগত বাহিনী এই মঠ বা মন্দিরটাকে মাটির নিচে নিয়ে গেছে। কিন্তু নিয়ে গেছে মানে হচ্ছে এই না যে ওই পিশাচটা মুক্তি পাবে না। যখনই ওইটার কাছে যে কোনো প্রাণী চলে আসে, যে কোনো মানুষ চলে আসে, সাথে সাথে ওরা তাকে ধরে বলি দিয়ে দেয়। এইভাবে বলি দিতে দিতে তারা তাদের যে প্রভু তাকে মুক্ত করার একটা পর্যায়ে চলে এসেছে। আর খুব অল্প সংখ্যক মানুষ বা প্রাণীকে বলি দিতে হবে, তারপরে কিন্তু সে মুক্তি পাবে। আর সে মুক্তি পেলে কিন্তু আরো শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করবে, তখন আরো অনেকের বিপদ হবে। আরো একটা বিষয়, এই যে এই জায়গাটাতে যখনই কোনো মানুষ আসবে তখনই তো এই মানুষকে ধরে ওরা বলি দেবে। আলিয়া কি সুরহা এটাও বলেন যেহেতু আমার কারণে এরকম একটা সমস্যার সূত্রপাত হয়েছে, তাই আমি এখন
আমার গোত্র প্রধানের পদ ছেড়ে ওই দায়িত্বে আরেকজনকে বসিয়ে আমি এই জায়গায় আসছি যাতে করে এখানে কোনো মানুষকে ওরা বলি দিতে না পারে। ওই যে মান্না নামের ছেলেটা, ও কিন্তু আমার হাতেই মারা পড়েছে, তবে ওকে মারার উদ্দেশ্য আমার ছিল না। বারবার এখানে আসছিল, কিন্তু ওরা আবার মায়াজাল সৃষ্টি করে এখানে নিয়ে আসছিল। আমি যদি মান্নাকে না মারতাম, যদিও বা মান্নাকে মারার ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমি তাকে মূলত ছুঁড়ে মেরেছিলাম, সে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। মান্নাকে না মারলে হতে পারে মান্নাকে বলি দিয়ে ওই পিশাচটা বের হয়ে গেছে, তখন তো এই গ্রামে কত মানুষকে বলি দেবে, কত মানুষ মারা যাবে, একবার ভাবেন আপনারা। এই জন্যই মূলত মান্নাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তখন সে মারা যায়। আর শামীমকে আমি প্রভাব বিস্তার করছি ওর উপরে, যাতে করে আপনাকে আমি খুঁজে পাই। আর আপনাকে বিষয়টা বললাম, আপনি গ্রামের লোকদেরকে বিষয়টা বলে দেবেন, এখানে আসা যাবে না, কোনোভাবেই আসা যাবে না। এখানে কি করা যায় এটা নিয়ে তখন আলিয়া কি সুরহার সাথে ওই আলী ইমরান হুজুরের পরামর্শ হচ্ছে। তখন আলিয়া কি সুরহা বলেন যে, মানে এক একজন এক এক ধরনের পরামর্শ দিচ্ছে, এখানে কি কোনো মসজিদ তৈরি করা যায়? তখন আলী ইমরান হুজুর বলেন, না, মসজিদের জায়গা হওয়ার জন্য যেই যেই শর্ত রয়েছে, এই শর্তগুলো এখানে আসলে পূর্ণ হয় না। এটা ওয়াকফকৃত জায়গা হতে হবে, কিন্তু এটা সরকারি খাস জমি। আর এখানে একটা মঠ ছিল, তার উপরে মসজিদ তৈরি করা যায় না। তখন কি করা যায়? হুজুর তখন বললেন, ঠিক আছে, আমি এই জমির মালিকের সাথে কথা বলবো, কথা বলে এখানে যা করার দরকার তাই করবো, আপনি চিন্তা করবেন না। এরপর আলিয়া কি সুরহা ওই আলী ইমরান হুজুরকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে বিদায় নেন। হুজুর এরপর যে কাজটি করেন তা হচ্ছে, জমির মালিকের সাথে কথা বলেন, জমির মালিককে পুরো ঘটনাটা খুলে বলেন। এরপর জমির মালিক বলেন আর একটা বিষয়, সেটা হচ্ছে উনি নাকি বেশ কিছুদিন ধরে একটা স্বপ্ন দেখছেন, যখন থেকে জমিটা উনি লিজ নিয়েছেন সরকার থেকে, এরপর থেকে স্বপ্নে দেখছেন যে কেউ একজন তাকে বলে, খবরদার এখানে এসো না, এখানে কাউকে আসতে দিও না। মূলত এই স্বপ্নটা কিন্তু আলিয়া কি সুরহাই দেখায়। ওখানে থাকা দুষ্টু জিনেরা কিন্তু দেখে না, তারা তো চায় এখানে মানুষ আসুক, মানুষ আসলেই বলি দেবে, আর যত বলি দেবে তাদের প্রভুর মুক্তির পথ ততটাই সুগম হবে। এরপর হুজুর এই বিষয়টা যখন তার সাথে আলোচনা করেন, অর্থাৎ মালিকের সাথে আলোচনা করার পর ওনারা সিদ্ধান্ত নেন যে এই জায়গাটাতে কৃত্রিমভাবে একটা বেতের ঝোপ তৈরি করা হবে, যাতে করে কেউ এর মধ্যে ঢুকতে না পারে। বেতে তো কাটা থাকে, এখানে বেতের ঝোপ তৈরি করা হবে এই 12 ফিট বাই 12 ফিট জায়গায়। এই জায়গাতে যাতে কেউ ঢুকতে না পারে, যদি কেউ ঢোকে তাহলে তো ধরে তাকে বলি দিয়ে দেবে, এরকম একটা সমস্যা হবে। এরপরে ওভাবেই ওই জায়গাটা তৈরি করা হয়েছে। তো এই যে হুজুর আলী ইমরান হুজুর, উনি মারা গিয়েছেন 2007 সালে, আর এই জমির মালিক মারা গিয়েছেন 2009 সালে। রবি ভাই জানিয়েছেন, এই যে ওনাকে যিনি ঘটনা দিয়েছেন, বড় ভাই ইকবাল, এই ইকবাল ভাই উনি কিন্তু ওই জায়গাটা দেখে এসেছেন। অনেকেই ওই জায়গা নিয়ে রূপকথার মতো অনেক গল্পই বলেন, অনেক কথাই বলেন। ওই 12 ফিট বাই 12 ফিট জায়গার আশেপাশেও কিন্তু অনেক ঝোপ জঙ্গল হয়ে গেছে। মূল জায়গাটা কিন্তু 12 ফিট বাই 12 ফিট, কিন্তু আশেপাশে ঝোপ জঙ্গল হয়ে গেছে। মানুষ ওটা নিয়ে অনেক রূপকথার মতো গল্প বলে, তবে অনেক মানুষ এই সত্য ঘটনাটাও জানে, কারণ আলিয়া কি সুরহা উনি কিন্তু চেয়েছিলেন মানুষ এই ঘটনা জানুক। আর এই ঘটনাটা এখন আপনাদের ওয়ার্ল্ডের মাধ্যমে, রবি ভাইয়ের মাধ্যমে, ইকবাল ভাইয়ের মাধ্যমে আমরা আরও অনেকেই জানতে পারলাম। আমাদের লক্ষ লক্ষ লিসেনাররা তো জানবেনই, আমাদের লিসেনাররা যখন এই ঘটনাটা লিঙ্ক শেয়ার করে দেবেন, তখন আরও অনেক মানুষ জানতে পারবেন। আর এভাবেই আলিয়া কি সুরহার যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্য পূরণে আমরাও সহযোগী হলাম। ঘটনাটির সময়কাল অনেক আগের, মুক্তিযুদ্ধেরও আগের সময়ের ঘটনা। ওই মাটিপাড়া গ্রামে একজন জেলে বসবাস করতেন, তার নাম ছিল রাম। এই রাম জেলে তার বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে একটি বাজারে গিয়ে মাছ বিক্রি করত। আর তিনি মাছ ধরতেন মূলত পদ্মা নদীতে। এখন রাজবাড়ী জেলার যে পদ্মা নদীটি একদম শহর ঘেঁষে চলে গেছে, তখন কিন্তু এটি এত কাছে ছিল না, তখন আরো দূরে ছিল। তার একটা ছোট্ট নৌকা ছিল, সেই নৌকায় তিনি জাল দিয়ে মূলত ইলিশ মাছ ধরতেন। ইলিশ মাছের সাথে আরো অন্যান্য মাছও পেতেন, সেগুলো তিনি বাড়ির কাছে একটি বাজারে বিক্রি করতেন। তার বেচা কেনা যে খুব ভালো হতো তা নয়, কোনোদিন সব মাছ বিক্রি হয়ে যেত, কোনোদিন কিছু মাছ বিক্রি হতো, আবার কিছু রয়ে যেত। যেগুলো রয়ে যেত সেগুলো তিনি বাড়িতে নিয়ে আসতেন। তার একটি পুরাতন সাইকেল ছিল, সাইকেলের পেছনে যে ক্যারিয়ার ছিল, সেই ক্যারিয়ারে মাছের ঝুড়ি রাখার ব্যবস্থা ছিল। বাড়িতে যখন অবিকৃত মাছগুলো নিয়ে আসতেন, তখন তার স্ত্রী ওই মাছগুলো রান্না করতেন, কখনো কখনো পাড়া প্রতিবেশীদেরও দিয়ে দিতেন তিনি।
যেহেতু খুব গরিব মানুষ ছিলেন, আর তখন ওই গ্রামে ইলেকট্রিসিটিও ছিল না, আর তখন ওখানে ফ্রিজের কথা তো চিন্তাই করা যায় না, যার কারণে তিনি মাছগুলো খেয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় অন্তর দেখতেন না। কোনো এক দিন ওনার মাছ বিক্রি করতে করতে বেশ দেরি হয়ে যায় এবং মাছ অর্ধেকের মতো বিক্রি হয়, আর বাকি অর্ধেক রয়ে যায়। তার মধ্যে ইলিশ মাছ ছিল এবং অন্যান্য মাছও ছিল। এখানে একটি বিষয় বলে রাখি যে মাটিপাড়া এবং বেথলিয়া এই জায়গার ঠিক মধ্যবর্তী জায়গায় একটি জঙ্গল রয়েছে, আর ওই জঙ্গলের একদম পাশ ঘেঁষে একটি বড় বট গাছ রয়েছে। এই বট গাছ স্থানীয় ভাষায় পীরতলা নামে পরিচিত। ওই বট গাছের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এই বট গাছের মাথার দিকে পরগাছা আছে, এবং পরগাছা আমরা দেখেছি যে বট গাছ অনেক পরগাছা হয়, যেমন খেজুর গাছ হয়, সুপারি গাছ হয়, বড়ই গাছ হয়, বিভিন্ন গাছ হয়। বট গাছের মধ্যে আবার পাকড় গাছও দেখা যায়। ওই বট গাছে প্রায় 7টা ভিন্ন ভিন্ন ধরনের গাছ রয়েছে, যেটি আমি নিজে সেখানে গিয়েছি এবং দেখেছি। উনি কোনো এক রাতের বেলা যখন অবিকৃত মাছ নিয়ে ফিরছিলেন, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। এখন উনি আশেপাশে দাঁড়ানোর কোথাও জায়গা খুঁজে পাচ্ছিলেন না। তখন চিন্তা করেন আরেকটু সামনেই তো ওই পীরতলা রয়েছে, সুতরাং ওখানে যাই, ওই বট গাছের নিচে দাঁড়াই, ওখানে তো খুব ঘন পাতা, বৃষ্টির পানি আমার গায়ে পড়বে না। ওই চিন্তা করে উনি ওনার সাইকেলটি আরেকটু জোরে চালিয়ে ওই বট গাছের কাছে চলে যান এবং বট গাছের পাশে সাইকেলটি দাঁড় করিয়ে রেখে চুপ করে বট গাছের গোড়ায় বসে আছে। কিছু সময় পর হঠাৎ উনি ফিল করেন যে এখানে আরো কিছু মানুষের উপস্থিতি বা অন্য কোনো প্রাণীর উপস্থিতি রয়েছে। সেটা কেমন? ওই বট গাছের পাশেই একটি কবরস্থান রয়েছে। তো উনি ওখানে বসে আছেন এবং উনি দেখছেন যখন বিদ্যুৎ চমকাচ্ছে, ওই বিদ্যুতের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে কোনো একটি কবরের ভেতর থেকে কিছু একটা উঠে আসছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, কোনো শেয়াল বা কুকুর কিনা, কারণ অনেক সময় ওই লাশ খাওয়ার জন্য শেয়াল কুকুররা রাতের বেলা কিন্তু কবর ঘুরে ভিতরে নেমে পড়ে। উনি ওই বিজলির আলোতে যতটুকু দেখতে পাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল না, এটা তো শেয়াল কুকুরের মতো কিছু না। আরো কয়েক মুহূর্ত পর তিনি বুঝতে পারেন যেই জিনিসটি কবরের ভেতর থেকে উঠে আসছে এটি মানুষের মতোই, কিন্তু শরীরে সাদা কিছু জড়ানো। তখন রাম জেলে ভাবতে থাকেন যে এ নিশ্চয় কাফন চোর, কারণ ওই সময়ে কাফন চোরের একটা উপদ্রব ছিল বিভিন্ন জায়গায়।
পথটা তখন মেঠো পথ ছিল, কাদা হয়ে গিয়েছিল এবং মোটামুটি ঝাঁকিও লাগছিল খুব। সাইকেল নিয়ে আসার সময় তিনি ফিল করছিলেন তার যে মাছের ঝুড়িটি সাইকেলের ক্যারিয়ারে মানে পেছনে রেখেছেন, মনে হচ্ছে ওর মধ্যে কিছু জিনিস লাফাচ্ছে।